ভীষণ যুগোপযোগী একটি কোর্স বলা যায়, কারণ আমরা সবাই এখন ভীষণ রকম সচেতন থাকার চেষ্টা করি, নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আপনার কাছে মেকওভার হেয়ার স্টাইল এই ডেফিনেশনটাও অবশ্যই জানতে চাইবো, এবং সঙ্গে জানতে চাইবো যে কি কি উপকরণ লাগছে আমরা যদি নিজেদেরকে মেকওভার করতে চাই, নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। ধন্যবাদ। মেকওভার জিনিসটা হচ্ছে প্রত্যেকটা নারী তো তার নিজের মতো করে সুন্দর, অবশ্যই সে নিজেকে জাস্ট সুন্দর করে উপস্থাপন করাটাকেই বলে হচ্ছে মেকওভার। আর এই মেকওভার মানে যে শুধুমাত্র মেকআপ করা বা আইলাইনার লাগানো বা শুধু লিপস্টিক লাগানো তাই কিন্তু নয়। মেকওভার বলতে মেকআপ করা বোঝায়, মেকওভার বলতে হেয়ার স্টাইলিং বোঝায়, ফ্যাশন বোঝায়, আমি কি ড্রেসটা পরবো, আমার ড্রেসটার সাথে কি ইয়াররিংসটা ম্যাচ হবে, সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি মেকওভার। তো আমরা আজকে জাস্ট মেকওভারে বলতে আমরা শুধু মেকআপের ইয়াটা করব, এবং আজকে চাচ্ছি আমি শুধু বেসটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে। আচ্ছা, তো মোটামুটি আমরা যদি একদমই যেহেতু আমাদের কোর্স পরিচিতি শিক্ষার্থীদেরকে যদি একটু জানিয়ে দিই যে আমরা যদি মেকওভারের প্রিপারেশন নেই, যে আমি একটু নতুন লুক চাইছি, নতুন ভাবে নিজেকে একটু উপস্থাপন করতে চাইছি, আপনি যেটা বললেন যে একটু নতুন হেয়ার স্টাইল আমি করলাম, সেটাই আমার মেকওভার হতে পারে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে চাইলে, আমাদের কি কি মেন্টাল প্রিপারেশন নেওয়া উচিত এবং আমাদের হাতের কাছে কি কি উপকরণ থাকা উচিত আমি যদি মেকওভার করতে চাই, এটা স্টাইলিশ হতে চাই? এটা অ্যাকচুয়ালি নির্ভর করছে আপনি কি ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন। আপনি যদি বিয়ে বাড়িতে নিজে কোণে হন তাহলে এক ধরনেরই হয়। তো আজকাল তো মোটামুটি সবাই পার্লার থেকেই নিজের বিয়ের অনুষ্ঠানগুলোতে সাজে, আবার অনেকে সাহস করে নিজেও সেজে ফেলে, ঘরোয়াভাবে কাবিন হচ্ছে বা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে নিজেও সেজে ফেলে। তো ওই ধরনের হলে একটু অন্যরকম ভাবে। আপনি যদি একটা পার্টিতে যাচ্ছেন, সেই পার্টিতে মূল আকর্ষণ যদি আপনি নিজে হন তাহলে একরকম, আর যদি একটা দাওয়াত খেতে যাচ্ছেন ছোটোখাটো টুকটাক তাহলে একরকম। তো আজকে আমি মোটামুটি পার্টি মেকআপের উপর একটা দিব, যাতে আপনি বাসায় একদম পার্লারের মতো করে একটু সুন্দরভাবে উপস্থাপিত হয়ে যেতে পারেন, এরকম একটা কিছু আমি দেখাবো। আমাদের কি কি উপকরণ লাগছে? এতে আমি আমাদের এখানে ফাউন্ডেশন, তারপরে আপনার ক্রিম বেস এবং প্যানিস্টিক বেস, 3 ধরনের মেকআপটা হয়। আমি চুজ করেছি হচ্ছে ক্রিম বেস ফাউন্ডেশন, যেটা এটা হচ্ছে প্যানিস্টিক বেস অ্যান্ড ফাউন্ডেশন বেসের মাঝামাঝি। এটা এই জন্য আমি একটু বুঝিয়ে বলছি, কারণ আমাদের দেশের মেয়েরা মূলত আপনার ফাউন্ডেশন আর প্যানিস্টিক বেসের সাথে পরিচিত আছে, কিন্তু ক্রিম বেসের সাথে ওরা অত বেশি পরিচিত নয়। তো ক্রিম বেসটা মাঝামাঝি এই কারণে, ফাউন্ডেশনের মতো এটা খুব একদম মিক্স হয়ে যায় না, আবার প্যানস্টিকের মতো খুব বেশিক্ষণ এটাকে ঘষেই করতে হয় না। এইটাই হচ্ছে কি ডিফারেন্ট, এটা অনেক ফ্ললেস একটা ইয়ে আসে, লুক আসে। তো এই হিসাবে আমি বেসটা আমি এটা নিয়েছি, প্লাস হচ্ছে ওটাকে সেট করা, তারপর ওটাকে ড্রাই করার জন্য আমার লাগবে হচ্ছে কি ডাস্ট পাউডার, অ্যান্ড তার সাথে হচ্ছে প্যানকেক। এটা হচ্ছে লুকটাকে সেট করার জন্য। আচ্ছা, এ হচ্ছে আমাদের আজকের উপকরণ। আজকের উপকরণ আমাদের এগুলোই লাগছে। আমরা যেহেতু আমাদের আজকের উপকরণগুলোর সঙ্গে পরিচিত, আমরা যদি একটু আমরা কোন শেডের ব্যবহার করব প্যানকেকটা বা ক্রিমটা, এটা যদি একটু জানিয়ে দিই, এবং কোথায় আমরা বিউটি প্রোডাক্টসগুলো পেতে পারি, রেঞ্জ কীরকম হতে পারে, সঙ্গে যদি শিক্ষার্থীদেরকে জানিয়ে দিই। জি, ওর ফেস অনুযায়ী আমি আজকে মূলত ইয়াটা নিয়েছি, ফাউন্ডেশনটা সিলেক্ট করেছি। ওর ফেসটা হচ্ছে আপনার একটু তামাটে ধরনের, খুব বেশি ব্রাইট না, আবার খুব বেশি ওনার ডার্ক না। হ্যাঁ, তো আমি এই জন্য 3টা চুজ করেছি। একটা হচ্ছে একটু ডার্ক, আর একটা হচ্ছে মিডিয়াম। এই দুটো শেড মিক্স করে আমি ওকেই দিব। আর এই শেডটার মধ্যে আরও দুটো শেড পাওয়া যায়, যেটা আরেকটু বেশি ডার্ক, আর আরেকটা হচ্ছে আরেকটু লাইট। একদম যারা একটু ফর্সা সাদা সাদা একটু যাদের ইয়াটা লুকটা বা একটু গোলাপি জাতের লুক, তারা ওই শেডটা, এই সেকেন্ড নাম্বার শেডটা মিক্স করে ইউজ করতে পারে। আমাদের দেশের পার্সপেক্টিভ যদি বলি, তাহলে আমাদের ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু একটু একটু ব্রাউন হয়ে যায়, শেডেরই হয়ে থাকি আমরা যেটাকে উজ্জ্বল শ্যামলা বা শ্যামলা শেড বলে থাকি। আমাদের জন্য কি কোনো স্পেসিফিক নাম্বার কি আপনি বলে দিতে পারেন যে এই শেডে, বা আপনি যদি কোনো টিপস দিতে চান যে আমরা যখন ফাউন্ডেশনটা নিব, আমরা যখন বেসটা নিব, আমরা ঠিক কেমন করে, যারা শ্যামলা বর্ণের, যেহেতু ম্যাক্সিমাম আমরা বলছি শ্যামলা বর্ণের, আমাদের টিপসটা কি হবে, আমরা কিভাবে নিজেদের জন্য নিজেদের শেডটা নির্বাচন করতে পারি? একটা কোম্পানির নাম্বারিং সিস্টেমটা এক এক রকম, কেউ হয়তো বা 1 2 ইউজ করছে, কেউ হয়তো বা FW এরকম ভাবে ইউজ করছে, তো এভাবে স্পেসিফিক্যালি আসলে বলা যায় না। আমি যেটা সাজেস্ট করব, যে কেউ যখন ফাউন্ডেশন চুজ করতে যাবে সেটা অবশ্যই স্কিনে লাগিয়ে দেখবে। অনেকে দেখা যায় কি রিপ্রেজেন্টেটিভরা, ওদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা এখানে অথবা এখানে ইউজ করতে বলে, এটা আমাদের শেড না, ইউজ করতে হবে এখানে গালে, কারণ আমি স্কিনেই দিচ্ছি জিনিসটা। কারণ আমি নিজে যেটা ফেস করেছি, অনেক সময় আমি এখানে ইউজ করে এসে ওটা আমি নিজের ফেসে আমি ওটা ম্যাচ করাতে পারিনি। সো চেষ্টা করবেন একটু গালে দিয়ে ওটা ম্যাচ করছে কতটুকু ওভাবেই করার। তো এভাবে সিলেক্ট করাটাই বেটার। আর একবার যখন আপনি নিজের নাম্বারটা জেনে যাবেন, আপনি কোন ব্র্যান্ড ইউজ করছেন, ওই ব্র্যান্ডের নাম্বারটা যখন আপনি জেনে যাবেন, তখন আপনি জাস্ট নাম্বারটা বললে আপনি ওটা কালেক্ট করে নিলেন। আচ্ছা, আমরা ক্লাসে কাজে চলে যাই। আমাদের সঙ্গে চৈতি আছেন মডেল হিসেবে।
প্রথমে আমরা স্কিনটা একটু ক্লিন করে নিব। আমাদের স্কিন ক্লিন করবার কোনো স্পেসিফিক নিয়ম আছে কিনা, কোনো টেকনিক আছে কিনা যেটা একদম ওভারঅল সবাই ব্যবহার করতে পারেন বা ফলো করতে পারেন? স্কিন ক্লিন করার কি, আমি এটা তো এখন সময় স্বল্পতার কারণে আমি জাস্ট পানি ইউজ করতেছি। তবে আমি আগে যেটা করে নিয়েছি, ওকে একটু হালকা ক্লিনজিং লোশন নিয়ে জাস্ট মুখটা একটু পরিষ্কার করে জাস্ট দেন আপনি পানিটা ইউজ করলে একদম পারফেক্ট। ওকে আমি আগে করে নিয়ে এসেছি এটা। আচ্ছা, তার মানে আমরা যখন কেউ মেকআপ করতে যাবে তখন খুব ভালো হবে যদি আমরা একটু ক্লিনজিং লোশন দিয়ে মুখটা পরিষ্কার করে একটু নিই। মুখটা পরিষ্কার করে নিলে মেকআপটা তখন বসতেই হয়। আমরা আজকে দেখব পার্টি মেকআপের বেস মেকআপের অংশ যেটি সেটুকু। দুটো কালারের কম্বিনেশন আমি করব, এর জন্য আমি একটা আগে করে নিচ্ছি। দেন আমি আরেকটু লাইট শেডটা নিয়ে আমাকে পার্লারে যখনই আমি মেকআপটা করে অনেকে জিজ্ঞেস করে আপনারা এভাবে যে দিয়ে দিচ্ছেন কন্ট্রোলিং করছেন না কেন। তো তাদেরকে আমি একটু এখন আমি একটু বলতে চাই, এটা অ্যাকচুয়ালি ক্রিম বেস মেকআপ বা প্যান স্টিক মেকআপে কন্ট্রোলিংটা এভাবে হয় না। অনেকে যেটা করে এখানে একটু ওভাবে, এটা অ্যাকচুয়ালি ওভাবে করা যায় না। এটা আপনাকে ফার্স্টে হচ্ছে ফাউন্ডেশনটা আগে আমাকে ভালোভাবে বসিয়ে দেন কন্ট্রোলিংয়ের কাজটা করতে হয়। আচ্ছা, আমরা এই ফাউন্ডেশনের কাজটা করতে করতেই যদি একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের তো এক একজন দেখতে এক এক রকম, কেউ কারো চেহারাটা একটু লম্বাটে ধরনের, কারো একটু গোল ধরনের, এক একজন আমরা এক এক ধরনের হয়ে থাকি। তো চেহারা ভেদে আমাদের মেকআপের জন্য ইন জেনারেল আপনি কি টিপস দিতে চান, কি কি খেয়াল রাখা উচিত? হ্যাঁ, এটা হচ্ছে কি, যখন আপনি শুধু নিজেকে নিয়ে কাজ করবেন, নিজের মেকআপটা করার জন্য শুধু মেকআপ শিখবেন, তখন তো আপনি নিজেকে বুঝে যাবেন যে আমার এই জায়গাটা একটু ভাঙা, আমাকে একটু ভরাট করতে হবে, বা আমার এই জায়গায় একটু চাপা, আমাকে একটু করতে হবে। তো যখনই করবেন তখন নিজেরটা জাস্ট কাজ করবেন। কিন্তু কেউ যদি প্রফেশনালভাবে কাজ করে, যেমন আমরা প্রফেশনালভাবে কাজ করি, আমাদের সব ধরনের স্কিন করতে হয়, তো আমাদের একটা বেসিক রুলস আছে। যদি এই জায়গাটা একটু ভরাট করতে হয় তখন এখানে একটু চেপে দিতে হয়। আচ্ছা, আর যদি এই জায়গাটা একটু চাপা করতে হয় তখন একটু উঠিয়ে তারপর কাটতে হয়। তো এই জিনিসগুলো মেনটেন করলে ফেস অনুযায়ী এক একটা জায়গায় এক এক রকমই করতে হয়। অনেকের ডাবল চিন আছে, ডাবল চিন হলে জায়গাটা ভরাট করে দেয়, যেটা আমি কন্ট্রোলিংয়ের সময় ভালোভাবে ডিটেলস দেখাবো। আচ্ছা। ফাউন্ডেশনের প্রথম যে শেডটা আমরা ব্যবহার করছি সেটা আগে ভালোভাবে পুরো স্কিনে মিশিয়ে নিচ্ছি এবং সেটা একটু ডার্ক শেড কম্পারেটিভলি। একটু উপরে দেখো, অনেকে বেস করার সময় কি চিন্তা করে, ফার্স্টে লাইট শেড ইউজ করে যে আমি পরে ওটাকে ডার্ক করে নিব। তো তাদেরকে আমি একটু বলতে চাই, প্যানকেকের যে ব্যাপারটা, প্যানকেকটা দিয়ে কখনো স্কিনকে লাইট করা ডার্ক করা যায় না আর পরে। তো কেউ যদি প্রথমে বেসটা লাইট দিয়ে ফেলে, ওটাকে আর কিছু করা যায় না, ওটা ওই রকম শেডটাই রয়ে যায়। তো প্রথমে একটু ডার্ক করে নিলে পরে ওটাকে একটু লাইট করে নেওয়া যায়। এবার যে লাইট শেডটা ছিল আমরা সেই লাইট শেডটা ব্যবহার লাইট শেডটা ইউজ করছি। আমরা পুরো স্কিনেই তো ফাউন্ডেশনটা ব্যবহার করব, এরপরও কি আমাদের গালের কোনো স্পেসিফিক অংশ আছে যেখানে একটু বেশি যত্ন করা উচিত বা যে জায়গাগুলোর প্রতি একটু বেশি যত্নশীল হওয়া উচিত মেকআপ বা ফাউন্ডেশনের সময়? অনেকের মুখে মেস্তার দাগ থাকে, তো ওই মেস্তার দাগগুলোকে আমার প্রথমে যে ফাউন্ডেশনটা আছে, ক্রিম ফাউন্ডেশনটা, এটা দিয়ে আমাকে আগে করতে হবে, কভার করতে হবে, আদারওয়াইজ পরে এটাকে আর কভার করা যায় না। তো ওই যে বললাম, অনেকে মনে করে প্যানকেক দিয়ে এটা কভার করে দেওয়া যাবে, বাট যেই দাগটা আমি ফাউন্ডেশন বা প্যানস্টিক দিয়ে আমি কভার করতে পারবো না, সেই দাগটা আর কোনো কিছু দিয়ে কভার হয় না। আচ্ছা আচ্ছা। তো ওই জায়গাগুলো বা ব্রণের যদি দাগ থাকে, তো সেই জিনিসগুলো আমাকে একদম শুরুতেই ফাউন্ডেশন দিয়ে আমাকে কভার করে নিতে হবে। আমি এদিকেও দিয়ে নিলাম।
আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ব্রাইডাল মেকআপে আমরা বিশেষ করে আমি খেয়াল করেছি অনেক জায়গায় কি করে ফেসটা ভালো করে মেকআপ করে বাট গলাটা ভালোভাবে করে না। তো আমি পছন্দ করি ফাউন্ডেশনটা গলাতেও ইভেন দেওয়া, তাহলে একদম মানে ম্যাচ হয়ে যায় দুটো জিনিস। অনেকে ফাউন্ডেশনটা হাত দিয়ে মিক্স করে, তো আমি ব্রাশটা প্রেফার করি। আমরা এই বিউটি প্রোডাক্টগুলো যার যার পছন্দ মতো ব্র্যান্ড হতে পারে, বাট আমরা কালেক্ট করতে পারি কোথা থেকে বা নিয়ে নিতে পারি কোথা থেকে বিউটি ব্র্যান্ডসগুলো বা বিউটি প্রোডাক্টসগুলো? আমার জানা মতে বসুন্ধরা সিটিতে বেশ ভালো কিছু দোকান আছে, তারপর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডেড বেশ ভালো জিনিসপত্র এখন পাওয়া যায়। আগে আগে আমরা যেগুলো ব্র্যান্ডেড জিনিসপত্রগুলোর জন্য আমাদের খুব কষ্ট করতে হতো, আমি ইভেন বাইরে থেকে অনেক প্রোডাক্ট আনিয়ে নিয়েছি, তো এখন পাওয়া যায় যমুনা ফিউচার পার্কে বেশ ভালো ভালো ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায়, তো ওখান থেকে কালেক্ট করতে পারেন। ইভেন বেলি স্টারেও পাওয়া যায়, বেলি স্টারেও বেশ কিছু দোকান আছে। আমরা এই কাজটি করতে করতে আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? আপু আমি লাভলি বলছি পছন্দ থেকে। জি বলুন। আমি আপুর সাথে একটু কথা বলতে চাই। জি শুনছেন, আপনি আপনার প্রশ্নটি বলুন। আপু যদি একটু আমাদের নামগুলো আস্তে আস্তে করে বলে দিত তাহলে আমরা একটু লিখে নিতাম। প্রোডাক্টের নামগুলোর কথা বলছেন আপনি? এই যে ফাউন্ডেশন, প্যানস্টেক, যে উপকরণগুলোর কথা বলছে যে জি। মেকআপের জন্য, আমরা তাহলে একটু লিখে লিখে নিতাম এবং দামটা যদি সাথে বলে দিত আমাদের ভালো হতো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরগুলো জানানোর Thank চেষ্টা you. করব। অনেক ধন্যবাদ। আমার শিক্ষার্থী যিনি ফোন করেছিলেন প্রোডাক্টের নাম এবং প্রাইস রেঞ্জটি জানতে হ্যাঁ, চেয়েছিলেন। আমি যেটা বলেছিলাম ফার্স্টে সেটা হচ্ছে ক্রিম ফাউন্ডেশন। এটা প্রথমে বলে দিয়েছিলাম যে এটা প্যানেস্টিক না বা লিকুইড ফাউন্ডেশন, এটা হচ্ছে ক্রিম ফাউন্ডেশন। যে কিনতে চায় মার্কেটে যে ভালো ব্র্যান্ডের আপনার স্কিনে যেটা স্যুট করছে আপনি কয়েকটা ব্র্যান্ড দেখে চুজ করে আপনি কিনে নেবেন। আমরা তাহলে শিক্ষার্থীদেরকে বলবো ক্রিম ফাউন্ডেশন। cream আমরা যদি একটু foundation। ধীরে ধীরে বলি যারা লিখে নেবেন তাদের জি, জন্য হয়তো অবশ্যই, সুবিধা cream হবে। foundation। ক্রিম ফাউন্ডেশন, এবং এটার প্রাইস রেঞ্জ কি রকম হতে পারে? এটার প্রাইস রেঞ্জ আপনি 600 থেকে স্টার্ট করে 3000 পর্যন্ত আছে। আচ্ছা, কিছু কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে যেগুলো আপনার বাইরে থেকে আসে বা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়, ওগুলো আরো বেশি রেঞ্জেরও আছে। আচ্ছা। তো আপনি আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন 600 থেকে 800। 600 থেকে শুরু হ্যাঁ, হচ্ছে, 600 থেকে শুরু এরপর হচ্ছে। রেঞ্জ হাইস্ট যতটুকু আমরা পাচ্ছি। জি। এটা ক্রিম বেজের গেল। আমরা যে ব্রাশটি ব্যবহার করছি সেটি আমাদের যদি রেঞ্জ বলি এবং ব্র্যান্ডের নাম যদি বলি স্পেসিফিক। এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক ব্র্যান্ডটা আমারও জানা নেই। এটাকে সম্ভবত ওভাল ব্রাশ বলা হয়। ওভাল ব্রাশ। তো আপনি ভালো যে কোনো ব্র্যান্ডের ওভাল ব্রাশ ইউজ করতে পারেন। আর ওভাল ব্রাশটা ইউজ করে আমি একটা সাজেশন দেবো, ম্যাক্সিমাম ওভাল ব্রাশগুলো ভেঙে যায়, ব্রাশ করার বেশি প্রেসার দিলে ভেঙে যায়। তো আমি এটাকে এভাবে ইউজ করি, একটু আঙুলের শেলটারটা দিয়ে এভাবে ধরে জাস্ট, কারণ এই জায়গাটাতে ভেঙে যায়, তো এভাবে ধরে নিলে এটা আমি লং টাইমের জন্য ইউজ করতে পারছি। আচ্ছা আচ্ছা। তো এই ওভাল বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যেতে পারে, তবে আমরা এই ক্যাটাগরি ব্রাশটাকে বলছি ওভাল ব্রাশ। হ্যাঁ, এই ব্রাশটাকে ওভাল ব্রাশ বলা হয়, এই সাইজের যে ব্রাশটা। এটা মিক্সিং এর ক্ষেত্রে খুব ভালো। তবে আমি সাজেস্ট করি কি, যে যেভাবে করে প্রেফার করে, অনেকে হাত দিয়ে মিক্স করতে প্রেফার করে, তো যে যেভাবে ভালো করে পারে সে সেভাবেই ইউজ করুক। ওভাল ব্রাশটা একসময় একটু পাওয়া কষ্টকর হতো আমাদের দেশে, এখন খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং এটা প্রাইস রেঞ্জ যদি আমরা বলি কত এটা থেকে প্রাইস শুরু রেঞ্জ হচ্ছে? আপনি যদি ফুল সেট কিনতে যান, ফুল সেট সম্ভবত 1500 থেকে স্টার্ট, অ্যান্ড 5-6 হাজার টাকার মধ্যে সম্ভবত পাওয়া যাবে। আর যদি সিঙ্গেল কিনেন, সিঙ্গেল 300 থেকে 600-700। আচ্ছা। এক একটা, এগুলো বিভিন্ন সাইজ আছে, তো সাইজ অনুযায়ী। আমরা যখন যে প্রোডাক্টটি ব্যবহার করছি আমরা যদি সঙ্গে সঙ্গে একটু শিক্ষার্থীদেরকে তার প্রাইস রেঞ্জটি জানিয়ে দিই, তাহলে যারা আছেন জি। টেলিভিশন সেটের সামনে তাদের জন্য প্রস্তুতি নিতে একটু সুবিধা হবে, লিখে নিতে পারবেন বা জি, জি। কালেকশনে রাখতে পারবেন। আমরা দুটো ক্রিম বেসড ফাউন্ডেশন দিয়ে ওভাল ব্রাশ দিয়ে পুরো ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, এটা একদম বেসিক কি, তো এটাকে যদি আমরা ভালোভাবে মিক্স না করতে পারি তাহলে পরবর্তীতে আমার লুকটা ভালো আসবে না।
ইভেন আমাদের ব্রাইডাল মেকআপে বেশিরভাগ সময় যায় বেসটা করতে, বেস অ্যান্ড আই মেকআপটা। তো বেসটাকে খুব সময় দিতে হয়, এই কারণে বেসটাকে আমার বসতে হয় স্কিনের মধ্যে, প্লাস হচ্ছে সেট হতে হয়। অনেক সময় অনেকে কি হয়, মেকআপ আমি যখন বেসটা কমপ্লিট করলাম ওভাবে সাথে সাথে উঠে আমাকে কাস্টমার বললো আপু আমাকে ভালো লাগছে না, বেসটা মনে হয় বসছে না। তো এটা আমরা তাকে তখন বুঝিয়ে বলি যে আপনার বেসটা বসতে একটু সময় লাগবে, টোটাল যখন আপনার মেকআপটা শেষ হয়ে যাবে তখন আপনার ইয়াটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে। তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যখনই একটুখানি একটু হালকা একটু পাউডারি ভাব দেখা যায়, কারণ আমি যখন প্যানকেক ইউজ করি এখানে পানি আছে, তো এই পানিটা ভেসে ওঠে তখন। তো যখন এটা ভেসে ওঠে তখন এটাকে আবার আমাকে সেট করতে হয়। পানি ইউজ করে এই পাফটাকে ভিজে তখন আবার আমাকে সেট করতে হয়, এটা আমি দেখাবো পরে। তো এই জন্য বললাম বেসটাকে খুব যত্ন সহকারে কাজ করতে হয়, বিশেষ করে যারা প্রাইমারি লেভেলে যারা মাত্র শুরু করছে তাদের এই বেসের পিছনে আমার মনে হয় মিনিমাম 15 থেকে 20 দিন সময় দেওয়া উচিত, অন্য কোনো মেকআপে স্টার্ট না করে জাস্ট বেসটা আগে শিখে দেন অন্য কিছুতেই করা। তো যেহেতু আমরা পার্টি মেকআপ করছি, আমরা বেস আজকে অত বেশি হেভি করছি না, তো আমার মিক্সিং মোটামুটি কমপ্লিট। এখন আমি ইউজ করব ডাস্ট পাউডার। আরেকবার আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে ডাস্ট পাউডার অথবা অনেকে লুজ পাউডারও বলে। ফেস পাউডার আমরা যেটা ইউজ করি ওটারই লুজ ফরম্যাট। হ্যাঁ, এটা ইউজ করা হচ্ছে এই কারণে, ফাউন্ডেশন মেকআপ বলেন, প্যানস্টিক বলেন বা প্যানকেক বলেন, এই মেকআপগুলো হচ্ছে অয়েলি বা স্টিকি। তো এই স্টিকিনেসটা দূর করার জন্য, স্কিন এটা সেট করার জন্য ডাস্ট পাউডার বা লুজ পাউডারটা ইউজ করা হয়। এটাকে বসাতে হবে একদম এভাবে চেপে চেপে। আমি এটার প্রাইস রেঞ্জ আর একটু বলছি একটু পরে। ঠিক এভাবে চেপে চেপে, যাতে কোথাও পাউডারটা দেওয়ার পরে এখানে হাত দিয়ে দেওয়ার পরে যাতে আমার স্টিকি না লাগে, যাতে মনে না হয় যে আমার এখানে কিছু আটকে যাচ্ছে। যেহেতু আমরা এর আগেই একদম অয়েল বেস একটা ফাউন্ডেশন দিয়েছি, হ্যাঁ, এইভাবে আমরা এভাবে বসানোর পর, এবং এখানে আমাদের কোনো মানে কিপটেমি করা যাবে না, পাউডার আমাকে যতটুকু দেওয়া দরকার তার চেয়ে একটু বেশি দিতে হবে, কারণ আমি পরেটাকে ঝেড়ে ফেলে দেবো। নাকের যে পাশগুলো, এখানে তো আমাকে ফাউন্ডেশনটা ভালোভাবে বসাতেই হবে, প্লাস হচ্ছে পাউডারটাও ভালো করে দিতে হবে, আদারওয়াইজ যখন ঘামবে, নাক কিন্তু ঘামে বেশি সবার, তো যখন ঘামবে তখন এই জায়গার ভাঁজটা ভেঙে যায়, ফেটে যায়। তো এই জন্য পাউডারটা চেপে চেপে আমাকে এখানেও ভালো করে বসাতে হবে। অনেক সময় আমরা অনেক মেকআপে দেখতে পাই যে বিশেষ করে দীর্ঘ সময় ধরে যে মেকআপগুলো থাকে, আমরা অনেক সময় দেখতে পাই যে মেকআপটা ফেটে গেছে। তো এটা কি ফাউন্ডেশন প্রপারলি বসেনি এই জন্য ফেটে গেছে, না অন্য কোনো কারণ থাকতে পারে? তো এইখানে একটা ব্যাপার কি আমি বোঝাই, আমরা যে বিভিন্ন মেকআপগুলো করি, হ্যাঁ, পার্টি মেকআপ আছে, আমাদের ব্রাইডাল মেকআপ আছে। তো পার্টি মেকআপের বেসটা থাকে খুব কম সময়ের জন্য, আর ব্রাইডাল মেকআপের বেসটা থাকে অনেক বেশি সময়ের জন্য। তো আমরা এক একটা বেস এক এক টাইম ধরে করি, এই কারণে যে এইটা আমার কতক্ষণ রাখতে হবে, 2 ঘন্টা নাকি 3 ঘন্টা নাকি সারা রাত, মানে ব্রাইডাল ফাংশন তো অনেকক্ষণ ধরে চলে, এখন তো বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান হয়, জন্য অনেকক্ষণ ধরে থাকতে হয়, 7-8 ঘন্টা অনেক সময় হ্যাঁ, অনেকে আবার দেখা যায় ঢাকা বিয়ে হয়েছে, ঢাকার বাইরে চলে যাচ্ছে বউ নিয়ে, তো ওই ধরনের এর জন্য আমাদের বেস এর জন্য টাইম নিয়ে অনেক কি করে বসাতে হয়। তো যে আমাকে এসে বলবেন পার্টি মেকআপ করব, তাকে আমি কিন্তু বেসটা অতটুকু সময় ধরে বসাবো, এবং সে কিন্তু আমাকে 4 ঘন্টা টাইমও দিবে না মেকআপ করার জন্য। তো ওই মেকআপটার মেয়াদকাল 2 ঘন্টাই থাকে, 2 ঘন্টা পর থেকেই সে তার মানে ইয়াটা ছেড়ে দেয়, আস্তে আস্তে কম্প্যাক্টটা ছেড়ে যেতে থাকে। তো টাইমিং অনুযায়ী আর কি, মূলত যে কারণে আমরা অনেকেই সাজেস্ট করি পার্টি মেকআপ নিয়ে যাতে ব্রাইড সাজতে না যায় বা বিয়ে করতে না যায়। তো তখন এটার গ্যারান্টি আমরা দিতে পারি না যে আসলে এটা কতক্ষণ টিকবে। আচ্ছা, অনেক ক্লায়েন্টই কমপ্লেন করে যে আমার বিয়ে আমি যেভাবে ইচ্ছা সেভাবে যাব, পার্টি মেকআপ নিয়ে যাব, আপনারা কেন এমন করেন, করে দিতে সমস্যা কি? তো তাদেরকে আমরা এটা বোঝাতে পারি না যে প্রবলেম পরবর্তীতে আপনারই হবে। ও, এটার প্রাইস রেঞ্জটা আমি করি, এটা হচ্ছে 1200 থেকে, না স্টার্ট হচ্ছে আমার এটা পড়েছে 1200-র কাছাকাছি। স্টার্টিংয়ে আপনি 600-650 মধ্যে থেকে আপনি 2500-3000-এর মধ্যে এরকম রেঞ্জ, হ্যাঁ, লুজ কম্প্যাক্ট পাউডার। চোখের উপরে এবং চোখের নিচে, এই যে চোখ খুলো না,
চোখ খুলুন, চোখ বন্ধ রাখুন। চোখের উপর এবং চোখের নিচে ভাঁজ পড়ে যায়, হুম, চোখ খোলার কারণে বা এদিকে কুঁচকে যায়, এইটাকে অবশ্যই প্লেন করে নিতে হবে, আচ্ছা। না হলে পরবর্তীতে এই ভাঁজটা রয়ে যাবে। একদম লাস্ট ফিনিশিংয়ে ডাস্ট পাউডারটা বসানোর আগে এটা আমাকে প্লেন করে নিতে হবে। তারপর আমরা ডাস্ট পাউডার বা লুজ পাউডার যেটাই বলি না কেন, যে আমরা যখন এটা সেট করতে যাব, যদি দেখি কোনো কারণে চোখের পাতার উপরে যে ফাউন্ডেশনের অংশ ছিল সেখানে একটু ভাঁজ পড়ে গেছে, সেটা তাহলে আমাকে প্লেন করে নিতে হবে। আদারওয়াইজ আমি যেভাবে বসাবো সেভাবেই সেটা সেট হয়ে যাবে। এবং আরো এটা কি মানে এটা খারাপ একটা দিক কি, আপনি এটাকে আর পরে ঠিক করতে পারবেন না। আচ্ছা। একদম সম্পূর্ণ মুখ মুছে সম্পূর্ণ মেকআপ তুলে তারপর আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, একটু তাকাও এখন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন শিক্ষার্থী আছেন, আমাদের ফোনটি নিয়ে নিশ্চয়ই আবার ক্লাসে ফিরে আসবো। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাইমা আপু, আমি বাড্ডা থেকে বলছি। জি বলুন সাইমা। আচ্ছা, আমাদের এখানে যে ফেস পাউডার দিচ্ছে এটা কি পাত্রে কি ভিজিয়ে দিয়েছে? সাইমা, আপনার প্রশ্নটি আমরা ঠিক শুনতে পাইনি। বন্ধু, আসলে যেখানে যে ডাস্ট পাউডারটা দিয়েছে মুখে, সেই ডাস্ট পাত্রে কি ভিজিয়ে মুখে দিয়েছে? পাফটা ভেজানো ছিল কিনা? জি। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নটি উত্তর দেবার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ফোন করবার জন্য ধন্যবাদ। আমরা যে পাফটি দিয়ে ডাস্ট পাউডার দিচ্ছি সেটা ভেজানো শুকনা, সাইমা জানতে চাইছেন। সরি, আমি অ্যাকচুয়ালি ওটা বলার সময় বলতে যে আমি ভুলে গেছি, কাজ শুরু করে ফেলার কারণে। ডাস্ট পাউডার অবশ্যই আমাদের শুকনো পাফ দিয়ে ইউজ করতে হবে, আর প্যানকেক ভেজা পাফ দিয়ে। তো এই জন্য সবসময় দুটো আলাদা আলাদা পাফ, আমি এই যে দুইটা পাফ আমি এই জন্য আলাদা রাখি, একটা শুকনো পাফ, একটা ভেজা পাফ। আমরা যে যে জায়গাগুলোতে ফাউন্ডেশনটা ইউজ করেছি ঠিক সেই জায়গাগুলোতে আমরা পাউডারগুলো ইউজ করব। আচ্ছা, এইটা ডাস্ট পাউডার বা লুজ পাউডারটা রাখার নির্দিষ্ট কিছু টাইমিং আছে। তো যখন আপনি পার্টিতে যাবেন তখন আপনার 5 মিনিটস এনাফ, কিন্তু যখন আপনার ব্রাইডাল লুকই হবে এবং বেসটাও অনেক ভারী হবে, তো তখন কি হবে, আপনার ড্রাইনেসটাকে সে শুষে নিবে। তো শুষে নেওয়ার পরে আপনার যতটুকু এক্সট্রা থাকে ওটা দেখা যায় কি আবার চেক করে নিতে হয় আমার, যে এটা কোথাও কি রয়ে গেল কিনা। আচ্ছা, আমরা এই টেকনিক্সটা বা টিপসটাতে নিশ্চয়ই ফিরবো, তবে একটু বিরতির থেকে ঘুরে এসে। শিক্ষার্থীরা, সময় হলো একটু বিরতি নেবার, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটু বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমাদের আজকে দূরপাঠে চলছে কোর্স মেকওভার অ্যান্ড হেয়ারস্টাইল। আজকে আমরা দেখছি কোর্স পরিচিতি। আমাদের সঙ্গে আছেন মমর লিসা। পুরো ক্লাসে আমন্ত্রণ। আমরা বিরতিতে যাবার আগে চৈতির ফাউন্ডেশনটা শেষ হয়ে গিয়েছিল এবং আমরা কম্প্যাক্ট পাউডার লাগিয়ে রেখেছিলাম, এবং আপনি বলছিলেন যে কম্প্যাক্ট পাউডারটা পুরোটা সেট হতে এটা কিছুটা কিছুটা পাউডার না, কিন্তু লুজ পাউডার। হ্যাঁ, কারণ কিছুটা সময় লাগবে। হ্যাঁ, কনফিউশন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কারণ এই মানে আঠালো ভাবটা আপনি কম্প্যাক্ট পাউডার দিয়ে করতে পারবেন না, লুজ পাউডার বা ডাস্ট পাউডারই লাগবে। আচ্ছা, এবং আমরা যেহেতু ওর পার্টি মেকআপের বেস দিয়েছি, কতটুকু সময় আমরা রাখবো ওর পাউডারটা? 5 মিনিটস এনাফ। 5 মিনিটস এনাফ। আচ্ছা, সঙ্গে যেহেতু আমরা ওকে একটু সময় দিচ্ছি, যতক্ষণে পাউডারটা নিশ্চয়ই ওর গালের সঙ্গে অ্যাডজাস্ট হবে, স্কিনের সঙ্গে, আমরা যদি এই ফাঁকে জেনে নেই যে আমরা যদি ব্রাইডাল মেকআপে যাই বা আমরা যদি কোনো বিয়ের অনুষ্ঠানেও যাই, সেখানে কিন্তু আমাদের 2-3 ঘন্টা 4 ঘন্টা অনেক সময় থাকতে হতে পারে। তো এই ফাউন্ডেশনটা, এই মেকআপটা কতক্ষণ আমরা রাখতে পারবো? আমি যে মেকআপটা আজকে দিচ্ছি এটা 4 আওয়ার্স খুব ভালোভাবে যাবে। আচ্ছা, 4 আওয়ার্সের পর থেকে সে আস্তে আস্তে লুজ হতে থাকবে। আচ্ছা, আচ্ছা, মানে ফেটে যাওয়া, যেটা অয়েলি হয়ে যাওয়া। তো অনেক সময় কি হয়, অয়েলি ভাবটাকে আপনি দূর করতে পারবেন, কিন্তু যদি ফেটে যায়, কারণ আমরা এটা গ্যারান্টি দিব না তখন যে ফাটবে না। অনেকের ফাটে না, অনেকের স্কিন খুব ভালো, অনেকের স্কিনে খুব ভালো অ্যাডজাস্ট হয়ে যায়। তো যদি ফেটে যায় তাহলে ওটা কিছু করার নেই, কিন্তু যদি অয়েলি ভাব হয়ে যায় তাহলে সেটার জন্য আমার একটা ছোট্ট টিপস আছে। সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার বক্স আপনি সব ব্যাগে রাখবেন। যখনই দেখবেন যে জায়গাটা আপনার অয়েলি হয়ে গেছে সেই জায়গায় কম্প্যাক্ট পাউডারে পাফটা থাকে, সেই পাফটা দিয়ে আপনি পাউডার নিয়ে চেপে চেপে হালকা হালকা করে জাস্ট একটু করে নেবেন, তাহলে আপনার অয়েলি যে একটা শাইন থাকে ওই শাইনটাও নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে জিনিসটা বসে যাবে, আবার কিছুক্ষণ আপনি থাকতে পারবেন। তো এইটাও আপনার হাইয়েস্ট হলে 1 ঘন্টা কাভার দেয়। আচ্ছা, আচ্ছা, এই সাজেশনটা আমরা ব্রাইডের ক্ষেত্রেও দিই। ব্রাইডের সাথে যে থাকে তাকে আমরা বলে দিই যে আপনি সাথে একটা কম্প্যাক্ট পাউডার রাখবেন, কারণ ব্রাইড তো বারবার বের করে কিছুই করতে পারে না, তো সে একটু টাচ আপ করে দেয় তাকে, যখন একটু অয়েলি হয়ে যায় স্কিন, একটু টাচ আপ। মানে আমরা আজকে চৈতির যে ফাউন্ডেশনটা দেখলাম সেটা আমরা 4 ঘন্টা পর্যন্ত খুব নিশ্চিন্তে একটা পার্টি কভার করতে পারবো। তবে আপনি বলছিলেন যে ব্রাইডাল মেকআপ যদি হয় তবে সেক্ষেত্রে ফাউন্ডেশনটা আমরা আরেকটু সময় নিয়ে করি। হ্যাঁ, তখনকার আমি একটু সামান্য ধারণা দেই। যদি এটা ব্রাইডাল মেকআপ
হতো তাহলে আমি কি করতাম, তাহলে আমার এই ডার্ক যে টোনটা, এই ডার্ক টোনটা আমার আরেকটু বেশি করে দিতে হতো। একবার দেওয়ার পর এটা উপরে আমাকে আরেকবার টাচ আপ করতে হতো, দেন আমি লাইট শেডটা দিয়ে মিক্সিং করতাম অ্যান্ড কন্ট্রোরের মতো। কন্ট্রোরিংটা যেভাবে করে আজকাল কনসিলার দিয়ে, তারপরে আপনার এখানে কন্ট্রোরিং এর ব্ল্যাক শেড দিয়ে, এইগুলো দিয়ে যেভাবে করে একদম ঠিক ওই স্টাইলে আমি এটাকে ফিনিশিংটা দিতাম। দেওয়ার পরে দেন আমি হয়তো লুজ পাউডারটা ইউজ করতাম। এটা হচ্ছে আপনার ব্রাইডাল মেকআপেরই। তো ব্রাইডাল মেকআপ তো আসলে একদিনে শেখার জিনিস না, এটা আসলে আরো অনেক সময় নিয়ে করে করতে হয়। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমরা তো ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। খাগড়াছড়ি থেকে অর্চি বলছি। জি অর্চি, বলুন। আমি জানতে চাচ্ছিলাম ওনাকে কোন ফাউন্ডেশন দেয়া হয়েছে, আই মিন কত নাম্বার শেড দেয়া হয়েছে, আর স্পেশালি অয়েলি স্কিনের জন্য আমি কোন ফাউন্ডেশনটা ব্যবহার করব। আমার স্কিনটা খুবই অয়েলি, প্রচুর অয়েলি, তো আমি ওটার জন্য কোন ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারি? আচ্ছা অর্চি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ফোন করবার জন্য। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। যিনি ফোন করেছিলেন তার অয়েলি স্কিনের জন্য কোন ধরনের ফাউন্ডেশনটা ভালো হবে? অ্যাকচুয়ালি কি, ফাউন্ডেশন যদি যেটা লিকুইড ফাউন্ডেশনের আপনার অনেক ধরনেরই আছে। তো লিকুইড ফাউন্ডেশন অয়েলি বেসের জন্য, অয়েলি যাদের স্কিন তাদের জন্য আলাদা ধরনের পাওয়া যায়, তো ওইটা ইউজ করতে পারে। কিন্তু ফাউন্ডেশনের ব্যাপারে আমি কিছু বলবো না, এই কারণে কারণ আমাদের দেশের আবহাওয়া অ্যাকচুয়ালি ফাউন্ডেশন বেস না। তো আমি এই জন্য ফাউন্ডেশন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কাউকে সাজেশন দেই না। কেউ যদি নিজে ইউজ করে ভালো ইফেক্ট পায় দেন আলাদা ব্যাপার। কিন্তু আমি আমার ক্রিম বেস বা প্যানস্টিক বেসের জন্য আমি একটা সাজেশন দিতে পারি, যাদের খুব অয়েলি স্কিন তারা টোনার ইউজ করবেন। আচ্ছা, বেসটা স্টার্ট করার পূর্বে মার্কেটে ভালো টোনার পাওয়া যায়, রোজ ফ্লেভার বা আপনার কিউকাম্বার ফ্লেভারের ভালো ভালো টোনার পাওয়া যায়। তো এই টোনারটা হালকা একটু কটনের মাধ্যমে অথবা যদি টিস্যুর মাধ্যমে স্কিনে আমি মেকআপ স্টার্ট করার পূর্বে লাগিয়ে নিই, তাহলে স্কিনটা আপনার অয়েলটা টেনে নেবে, ড্রাই হয়ে যাবে, দেন আপনি মেকআপটা খুব ভালো বসাতে পারবেন। এবং চেষ্টা করবেন নাকে একটু বেশি করে করতে, কারণ নাকটা ঘামে বেশি, নাকটা অয়েলি হয়ে যায় দ্রুত। এটা হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য সাজেশন। আর এইগুলোর যে অ্যাকচুয়ালি নাম্বার, আপনি এটার ব্যাপারে তো একদম শুরুর দিকে বলছিলেন যে স্কিনে অ্যাপ্লাই করে যদি ভালো মনে হয় সেটাই ব্যবহার করা উচিত। আপনি অ্যাকচুয়ালি আগে ডিসিশন নেন আপনি কোন ব্র্যান্ড চুজ করছেন। সেই ব্র্যান্ডে প্রত্যেকটাই ভালো ভালো ব্র্যান্ডে ওদের ট্রায়ালের ব্যবস্থা আছে, ওদের স্যাম্পলের ব্যবস্থা আছে। তো আপনি ওটাকে নিজের স্কিনে লাগিয়ে দেখুন কোনটা আপনাকে স্যুট করতেছে। এবং সেই ক্ষেত্রে আপনি বলছিলেন হাতে ব্যবহার না করে আমরা যদি পারি গালে ব্যবহার করলে এই জায়গাটাতে হালকা একটু করে নিলে, কারণ যেটা আপনার স্কিনে সেট হয়ে যাবে সেটা তো দেখা যাবে না। আর এটাই বেস্ট জায়গা, কারণ আপনার হাতের কালার আর স্কিনের কালার কিন্তু সেম না। তো এইটাই হচ্ছে আমার সাজেশন, যে নিজের স্কিনেই করে নিলে ভালো। আচ্ছা, তবে অয়েলি স্কিন যাদের তাদের জন্য মেকআপ করবার আগে, ফাউন্ডেশন দেবার আগে টোনার ব্যবহার করে নেওয়াটা, টোনার ব্যবহার করে নেওয়াটা খুব ভালো। তিনি খাগড়াছড়ি থেকে ফোন করেছিলেন, তিনি নিশ্চয়ই উত্তর জেনে গেছেন। এতক্ষণে নিশ্চয়ই আমরা আশা করতে পারি যে ওর পাউডারটা অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছে। তো আমরা এটাকে এখন একটু ঝেড়ে নিব। অতিরিক্ত যে পাউডারগুলো থাকবে সেগুলো আমরা ফেলে দিব এখন। পাউডারটা ঝেড়ে ফেলার পর আমরা প্যানকেকটা ইউজ করব। তো অনেকে কি করে পাউডারটার উপরেই প্যানকেকের পানিটা ইউজ করা শুরু করে। আচ্ছা, তো আমি এটা সাপোর্ট করি না। আমি যখন আমার এখানে ট্রেনিং করাই, আমার ট্রেনিদেরকে আমি সবসময় এটা বলি যে কখনোই আলসেমি করে বা একটু দ্রুত কাজ করার জন্য এই কাজটা করবে না। কারণ কি, এই পাউডারটা মিক্স হবে না। আচ্ছা, যখন আমি পানি ইউজ করব, প্যানকেক আমি পাফটা যখন আমি দিব, পানিটা যখন লাগবে, এই পাউডারটা কিন্তু মিক্স হবে না। আচ্ছা, তার মানে কোথাও যদি অতিরিক্ত পাউডার থেকে যায় সেটা মেকআপের সঙ্গে থেকেই এটা ভেসে ওঠে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেসে ওঠে কিন্তু আমার এই পাউডারটাই। আচ্ছা আচ্ছা, যেটাকে আমার সেট করার জন্য বারবার পাফ ঘষতে হয়, বারবার পাফ ইউজ করতে হয়। এক্সট্রা পাউডারটাকে আমি ঝেড়ে নিলাম। এখন আমি যেটা করব, আমি সব সময় এই পানিটাতে বরফ ইউজ করে নিই, বরফ মিক্স করে নিই। বরফ মিক্স করে নিলে এটা একটু সেট হয় ভালো সময়ের জন্য। আচ্ছা, কারণ আমরা যে ভেজানোর জন্য যে পানিটা ব্যবহার করব, আমরা যে পানিটা ইউজ করব সেটা বরফ পানি হলে সেটা অবশ্যই বরফ পানি। আর এটা যেটা হচ্ছে অয়েলি স্কিনে টোনার ইউজ করার আগে আপনারা বরফ করে নিতে পারেন, ঘষে নিতে পারেন মুখে। যাদের টোনার নেই, ইমার্জেন্সি আমার কিছু একটা করতে হবে, শুধু বরফও ঘষে নিতে পারেন। আর যাদের একটু লং টাইম করতে হবে, তারা বরফটা ঘষে নিয়ে টোনারটা একটু ইউজ করে দেন আপনার বেস মেকআপটা স্টার্ট করলেন। তো প্রথমে আমরা এটাকে
পানি দিয়ে ভেজাটা আমি চেপে নিব, যাতে যদি কিছু এক্সট্রা থাকে আমার সেটা যেন চলে হ্যাঁ আসে। সেটা যাতে আমার হয়ে যায়। আমরা এই কাজটি করতে করতে আরেকটি ফোন নিয়ে আসি, আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সারা বলছি গুলশান থেকে। জি সারা, বলুন। মার্কেটে তো অনেক কালারের লুজ পাউডার পাওয়া যায়, আমাদের যেই স্কিন টেক্সচার এটার জন্য কোন কালারটা ভালো হয়? কারণ আমরা দেখি যে পিঙ্ক পাওয়া যায়, ইয়েলো পাওয়া যায়, অ্যাশ কালার পাওয়া যায়, হোয়াইট পাওয়া যায়, তো কোনটা কিনলে অ্যাকচুয়ালি ভালো হবে? অনেক ধন্যবাদ সারা, ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছেন যে হ্যাঁ। আমরা কোন টেক্সচারের বা কোন সারা আপু করবো। যেটা বলছে, আপনি যেটা কথা বলছেন ওটা অ্যাকচুয়ালি লুজ পাউডার না, ওটা হচ্ছে হাইলাইটার। বিভিন্ন কালারের সাধারণত হাইলাইটার হয়, আর লুজ পাউডার যেটা হয়, লুজ পাউডার হচ্ছে স্কিনের ফাউন্ডেশনের মতোই বিভিন্ন শেড থাকে। তো ম্যাক্সিমাম সময় আমরা কি করি, নিউট্রাল কালারটা ইউজ করি। লুজ পাউডারের ক্ষেত্রে নিউট্রাল কালারটা, যেটা কোনো কালার শেড না আসে। যেমন একটা আছে খুব ডার্ক, আমার কাছে ইভেন একটা আছে, আমি যখন আপনার ট্যান্ড লুক আনার চেষ্টা করি স্কিনে, তখন আমি ডার্কটা ইউজ করি। তো আপনার কাজটা, লুজ পাউডারের কাজটাই হচ্ছে এখানে আমার ফাউন্ডেশনটাকে ড্রাই করা, এই জন্য ওটার তেলটাকে শুষে হ্যাঁ নেওয়া। শুষে নেওয়া, এটা যাতে আমার কোনো শেড তৈরি না করে স্কিনে, লুজ পাউডারটা যাতে কোনো এক্সট্রা শেড তৈরি না করে, সেজন্য আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করব আপনার নিউট্রাল কালার বা ন্যাচারাল কালারের যে পাউডারটা সেটাই করতে। তো এইটারও আমি অ্যাকচুয়ালি নাম্বারের ক্ষেত্রে বলবো, এটা আপনি মার্কেটে যাবেন, মার্কেটে যে বলবেন ন্যাচারাল টোনের আমাকে ডাস্ট পাউডার বা লুজ পাউডার দেন, যেটা আমার স্কিনে কোনো শেড তৈরি করবে না, তো ওটা বললেই এনাফ। যেহেতু আমরা লুজ পাউডারটা ব্যবহার করছি শুধুমাত্র অতিরিক্ত তেলটাকে সেট করবার জন্য, শুষে নেবার জন্য, কোনো আলাদা শেড আমরা আনছি না মেকআপে। মোটামুটি আমার একটা হয়ে গেছে, পানিটা আমি দিয়ে জাস্ট উপরে যেটা যতটুকু আমি ঝেড়ে ফেলতে পারিনি সেটা আমি জাস্ট করে নিলাম, মুছে নিলাম অনেকটা। এখন আমি একটু অপেক্ষা করব সামান্য একটুখানি জাস্ট পানিটা শুকিয়ে যাওয়ার। এখানে টিস্যু ইউজ করবেন না, টিস্যু ইউজ করলে কি হবে, এটা উঠে চলে আসার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি এখানে টিস্যু ইউজ করব, এটা ন্যাচারালি একটু সময় দেবো, 1 মিনিট সময় দিলে এনাফ, এটা শুকিয়ে যাওয়ার জন্য। পানিটা শুকিয়ে যাবে। আচ্ছা। আমাদের অনেক সময় যেটা হয় যে এখন যেহেতু গরমের মানে অলমোস্ট গরমের সময়ই চলছে, আমাদের অনেক সময় অনেক পার্টিতে যেতে হয়, অনেকেরই অনেক পার্টিতে যেতে হয়, কিন্তু খুব একদম হেভি লুকটা পার্টিতে মানানসই না। একটা ঘরোয়া প্রোগ্রামই কিন্তু যেতে হচ্ছে, একটু সাজগোজ করে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার টিপস কি হবে যে ঠিক ফ্ললেস মেকআপ লুকটা আনবার জন্য আমরা তখন কি করতে পারি? কম সময়, খুব দেখে মনেও হবে না যে অনেক ভারী মেকআপ নেওয়া, কিন্তু আবার মেকআপটাও থাকবে। হ্যাঁ, এটা এখানে মানে ইম্পর্টেন্ট ব্যাপার কি, আপনি ওই যে বললাম আপনি কতক্ষণ থাকবেন ওই পার্টিতে, এখন যদি থাকতে হয় লং টাইম, আমার আপন বোনের বিয়ে, তো আমাকে তো সারা রাত থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত বোন বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমার থাকতে হবে। সো বেসটা আমার ভারী নিতেই হবে ওই ক্ষেত্রে। এখানে কি, এখানে আপনার অ্যাডজাস্ট করতে হবে, আপনি বেস যখন ভারী নিচ্ছেন, ব্রাইডালের বেসই নেন, সমস্যা নেই কোনো, ব্রাইডালের বেস নেন, কিন্তু আই মেকআপটা আপনি সিম্পল রাখেন, তাহলে কি হবে, আপনাকে ওভাবে ফোকাস হবে না যে উনি অনেক মেকআপ করে এসছে বা ওনাকে একটু অড লাগছে বেশি বেশি মেকআপের জন্য। তো আপনি বেসটা হ্যাভি নেন, আর কন্ট্রোলিংটা একটু লাইট করেন আপনার ড্রেসের সাথে বা আপনার রুচিবোধের সাথে, আপনি কীরকম অ্যাকচুয়ালি সবসময় থাকেন ওর হিসাব করে যদি আপনি আই মেকআপটা করেন, তাহলে আমার মনে হয় এটা বেস্ট। আপনার ন্যাচারাল লুকটাও থাকলো, প্লাস আপনার বেসটাও হ্যাভি থাকলো, যে কারণে আপনি লং টাইম আপনি ওটা কি করতে পারতেছেন। তার মানে আমরা যদি কোনো bear মেকআপ করতে পারতেছেন। লং টাইম রাখতে চাই, বেসটা খুব জরুরি, সেটাকে আমার খুব যত্ন করে সময় নিয়ে তারপর করতে হবে। এর পরের যে লুকটা, হালকা একটা লুক আনা, আপনি হেভি বেজের উপর হালকা আই মেকআপ করতে পারেন, নুড সেটা মেকআপ করতে পারেন, ডিপেন্ড করছে হচ্ছে কি আমি কোন ধরনের অ্যাকসেসরিজ মেকআপ গুলো নিচ্ছি তার উপরে। হ্যাঁ। আচ্ছা, এখন এটা মোটামুটি শুকিয়ে গেছে, এখন আমি প্যানকেকটা ইউজ করব। প্যানকেকের ক্ষেত্রে আমরা ঠিক মানে অপোজিট কাজটা করব। আমরা যেমন ফাউন্ডেশনের ক্ষেত্রে কি করেছি, বেজের ক্ষেত্রে প্রথমে আমরা ডার্ক শেডটা ইউজ করেছি, আর পরবর্তীতে আমরা লাইট শেডটা ইউজ করেছি। প্যানকেকে আমরা প্রথমে লাইট শেডটা ইউজ করব। এই শেডটা আমার কাছে একটু ডার্ক লাগছে, আমি এই জন্য একটু লাইট শেডটা ইউজ করব। এখন আমরা এই শেডটা ব্যবহার করতে করতে আরেকজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? বাসাবো থেকে বলছি, আমি রোজ।
জি হ্যাঁ, রোজ তো বলুন। আপু আমাদের চোখে তো ডার্ক সার্কেল পড়ে, তো ডার্ক সার্কেল ঢাকার জন্য আমরা কিভাবে ফাউন্ডেশনটা ইউজ করতে পারি? অনেক ধন্যবাদ রোজ, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করছি। ডার্ক সার্কেল ঢাকবার জন্য বা হাইড করবার জন্য কোনো ধরনের স্পেশাল যখন মেকআপ আছে যখন ফাউন্ডেশনে, যে সবাই কিন্তু ফাউন্ডেশন বলতেছে, ফাউন্ডেশনে যে কথাটা, হ্যাঁ ফাউন্ডেশন কথাটাই লিকুইডের ক্ষেত্রে ইউজ হয়। আমি কিন্তু এই জন্য বারবার ক্রিম কথাটা ইউজ করতেছি। এখানে ক্রিম, ফাউন্ডেশন অ্যান্ড প্যানস্টিক যখন আপনি ইউজ করবেন, আপনাকে এক্সট্রা কিচ্ছু ইউজ করতে হবে না। যখন আপনি ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন যখন আপনি ইউজ করবেন, লিকুইড ফাউন্ডেশনে আপনাকে কনসিলার ইউজ করতে হয়। কিন্তু যখন আপনি ক্রিম ফাউন্ডেশন বা প্যানস্টিকের ফাউন্ডেশন ইউজ করছেন, তখন আপনাকে কনসিলার ইউজ করতে হবে না। লিকুইড ফাউন্ডেশন, ক্রিম ফাউন্ডেশন অথবা প্যানস্টিক আপনার ইয়াটা কভার করে দিবে, ডার্ক সার্কেলটা কভার করে দিবে। সো আপনাকে এখানে আর এক্সট্রা কিছু ইউজ করতে হচ্ছে না। আপনি জাস্ট খেয়াল রাখবেন কি, আমি ডার্ক সার্কেলটাকে ঢেকে ফেলার মতো ভালোভাবে ওটাকে আমার মিক্সিং করতে হবে, ব্লেন্ডটা ভালোভাবে করতে হবে। এবং আপনি ডাস্ট পাউডারটা বা লুজ পাউডারটা ইউজ করে আগ মুহূর্ত পর্যন্ত আপনি দেখবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। যদি দেখি যে না আমার এখানে সার্কেলটা দেখা যাচ্ছে, তার মানে আমার ওটা ব্লেন্ড ভালোভাবে হয়নি। আপনাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করে দেন আপনাকে লুজ পাউডার ইউজ করতে হবে। তারপরে আমরা লিকুইড ফাউন্ডেশন বলি, ক্রিম বেসড বলি বা প্যানস্টিকে বলি, আমাদের স্কিনে যে কয়টি আপনি বলছিলেন যে অনেক সময় মেস্তার দাগ থাকে, ব্রনের দাগ থাকে, যেই দাগগুলো থাকবে সেগুলো প্রপারলি ব্লেন্ড করে নিয়ে, মিশিয়ে নিয়ে তারপরে লুজ পাউডার ব্যবহার করতে হবে। ঠিক আমরা যে স্টেপগুলো ফেসে ইউজ করব সেই স্টেপগুলো আমরা সেম, হ্যাঁ গলায়, কারণ না হলে এটার কালার ইয়াটা টোনটা সেম আসে না। আমরা প্যানকেকের ক্ষেত্রে আগে ডার্ক কালারটি ব্যবহার করছি, আগে লাইট কালারটি ব্যবহার করছি, তারপর ডার্ক কালারটি, তারপর ডার্ক কালার যদি আমার লাগে। যদি না লাগে তাহলে আমার প্রয়োজন নেই, যদি লাগে দেন আমি তখন ডার্ক করে নিব। কারণ অনেকে দেখা যায় করার পরে, বেসটা করার পর খুব বেশি ব্রাইট দেখা যাচ্ছে, তো আমার স্কিন টোন হয়তো বা সেরকম না, তো আমাকে বেশি ব্রাইট দেখা যাচ্ছে, আমি চাচ্ছি তখন আমি ডার্কটা করে নিতে পারবো। আচ্ছা, উপরে দেখো। ক্রিম ফাউন্ডেশনের ক্ষেত্রে যে কাজটি আমরা আগে করেছি, ফাউন্ডেশন দেবার ক্ষেত্রে যে আগে ডার্ক কালার ব্যবহার করেছি, তারপর লাইট শেডটা ব্যবহার করেছি। আর প্যানকেকের ক্ষেত্রে আগে লাইট শেড, তারপর দেন আপনার যদি লাগে, যদি প্রয়োজন মনে হয় তাহলে ডার্ক, আর যদি না প্রয়োজন মনে হয় তাহলে আমার যেটা আমার স্কিনে হচ্ছে, স্যুট হচ্ছে সেটাই। তো আমার অ্যাকচুয়ালি কি এখানে একটা জিনিস বলার ছিল, অনেকে ইয়েলো কালারের প্যানকেকটা ইউজ করে। আমি যেই জিনিসগুলো ইউজ করছি, হ্যাঁ প্যালেটে এনেছি, এটার মধ্যে আমাকে ইয়েলোটা ইউজ করতে হয় না, ন্যাচারাল টোনটা আমার ইজিলি চলে আসে। তো যে কারণে আমি ইয়েলোটা ইউজ করিনি। যদি আবার কেউ কোয়েশ্চেন করে, এই জন্য আমি আগে থেকে অ্যান্সার দিয়ে নিলাম, আমি এই জন্য ইয়েলো কালারটা আমার লাগেনি। এটা মূলত প্রত্যেকটা কালারের মধ্যে একটু ইয়েলোইশই আছে, একমাত্র এই একদম লাইট শেডটা ছাড়া। লাইট শেডটাতে কি হয়, আমি তখন এগুলো কিছু একটা মিক্স করে নিই, ইয়েলোইশ টোনটা আমার চলে আসে। এটাকেও আমরা একটু শুকানো, এটা একটু ভালোভাবে শুকানোর সময় দেবো, কারণ আমি পরে কন্ট্রোলিং করব, তো না হলে কন্ট্রোলিংটা আমার ছড়িয়ে যাবে। এটা হাতে আর 4-5 মিনিটের মতো সময় আছে, হ্যাঁ মিনিমাম 4-5 মিনিট আমাকে এটা দিতে হবে সময়। এবং এই অপেক্ষাটা করতে করতে আমরা যদি আরেকটু জেনে নিই যে আমরা বলছি যে পরের স্টেপটি হচ্ছে আমাদের কন্ট্যুরিং করা। কন্ট্যুরিং এর ক্ষেত্রে কোনো স্পেশাল টিপস আছে? আমরা কোন কোন স্কিনের বা গালের শেপের কোন কোন জিনিসগুলো মাথায় রেখে কন্ট্যুরিং করতে পারি? কন্ট্যুরিং এর ব্যাপারটা আমি প্রথমেই কিন্তু বলেছিলাম, কন্ট্যুরিংটা হচ্ছে ফেস অনুযায়ী, কার ফেসটা কিরকম, কে কিরকম ফেস, সে কি চাচ্ছে অ্যাকচুয়ালি। মনে করেন একজনের গালটা খুব বেশি ভারী, সে চাচ্ছে তার গাল ভারী থাকুক, আচ্ছা, তো সে কি করবে তখন, এমনভাবে কন্ট্রোলিং করবে যে আমার গাল যাতে ভারী দেখা যায়। তো কারো মনে করেন গালটা একটু চাপা, সে যাচ্ছে একটু গালটা একটু ভরাট করতে, তাহলে তাকে ওই সিস্টেমটাই ফলো করতে হবে, গাল ভরাট করার যে সিস্টেমটা। তো ডিপেন্ড করতেছে আপনার স্কিন, আপনার ইয়াটা কিরকম, ফেসটা কিরকম শেপের, এবং আপনি ওটাকে কিভাবে রাখতে চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে। আর যেমন আমি কন্ট্রোল করার সময় বলে দিব যে কোনভাবে কন্ট্রোলটা করলে কি রকম ফেস লুকটা আসে, কারণ সরাসরি না দেখলে এটা ভালোভাবে বোঝানো যাবে না। আমাদের সঙ্গে আরেকজন শিক্ষার্থী আছেন এই মুহূর্তে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মারিয়া বলতেছি। যে আমার মুখে অনেক তেলাতো ভাব, মানে আমি রোদে রোদেও যেতে পারি না, বাস মানে মুখে এত তেলাতো ভাব, যে জন্য আমি কি করব?
আচ্ছা, অনেক ধন্যবাদ মারিয়া ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। যিনি ফোন করেছিলেন তার স্কিন অনেক অয়েলি, কি আচ্ছা করবেন মারিয়া তিনি? আপু, আপনি বলেননি কিন্তু আপনি অ্যাকচুয়ালি কি মেকআপের উপর টিপস চাচ্ছেন নাকি অ্যাকচুয়ালি নর্মাল আপনি তৈলাক্ত ত্বকটাকে কিভাবে ঠিক করবেন সেটার জন্য টিপস চাচ্ছেন? কারণ তৈলাক্ত ত্বকে কিভাবে মেকআপ করবেন বা কিভাবে কি করা যায় এটা আমি একটু আগে বলে ফেলেছি। তো যদি আপনি আপনার অয়েলি স্কিনটাকে কিভাবে অয়েল কন্ট্রোল করে রাখা যায় বা কিভাবে কাজ করা যায়, চলাফেরা করা যায় সেটার উপরই করেন, আপনি অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। অ্যালোভেরা জেল অথবা কিউকাম্বার জেলটা আপনি ইউজ করতে পারেন বাইরে রোদে যাওয়ার আগে, রাতের বেলা ঘুমানোর আগে আপনি ইউজ করতে পারেন, আপনার অয়েল অনেকটুকু কন্ট্রোল হয়ে আসবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ওর স্কিনে প্যানকেকটা ব্যবহার করবার পরে কিছুটা সময় দিচ্ছি যেন ওই পানিটা পুরোপুরি শুকিয়ে যায়, পুরোপুরি তার শুকিয়ে উপরে set মেকআপের হয়ে যায়। সেটিংটা হবে। আমরা এই ফাঁকে যদি একটু জেনে নিই, আমরা কন্ট্যুরিংটা বলছি যে কন্ট্যুরিং এর উপরে গালের বা স্কিনের বা ফেসের লুকটা ডিপেন্ড করছে। বেসিক্যালি আমাদের যদি কেউ চায় যে আমরা, অনেকের ডাবল চিন প্রবলেম থাকে, অনেকের গালটা ভরাট থাকে, তো কন্ট্যুরিং আসলে কোন কোন কাজে বা লুক চেঞ্জ করার ক্ষেত্রে কি কিভাবে হেল্প করতে পারে? আমার স্টুডেন্টদেরকে আমি বেশিরভাগ সময় কন্ট্যুরিং যখন আমি ক্লাস নেই, আমি কন্ট্যুরিং এর উপর সবসময় একটা এক্সট্রা ক্লাস নিই, আরেকটা হচ্ছে আমি তাদেরকে একটা করে দেখানোর একটা চান্স দিই। তো ওই প্রথম যে ক্লাসটা, এটাকে আমি থিওরি ক্লাস বলি, এবং আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা খুব বোর ফিল করে, থিওরি ক্লাস তারা পছন্দ করে না প্রথম দিকে, বাট যখন তারা বুঝে থিওরি ক্লাসের মজা, তারা খুব পছন্দ করে থিওরি ক্লাসটা। তো ওই থিওরি ক্লাসটাতে আমি যেটা বোঝাই, কন্ট্যুরিং মানে কিন্তু তোমার গাল ভেঙে ফেলা না, কন্ট্যুরিং মানে কিন্তু তোমার এখান থেকে চিন গায়েব করে ফেলা না। কন্ট্যুরিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে 3D লুকটা, আমাদের চেহারাটা তো, ফেসটা তো অ্যাকচুয়ালি 3D। আমার নাকটা উঁচু, গালটা এদিক দিয়ে একটু ফ্লাফি, এদিক দিয়ে একটু ভাঙা, তারপরে এখানে একটু ছায়া পড়বে, এই জিনিসগুলা গায়েব হয়ে যায় যখন আমি প্যানস্টিক বা ফাউন্ডেশনটা বা বেসটা যখন করি, এই জিনিসগুলো সম্পূর্ণ গায়েব হয়ে যায়। তখন আপনি এই যে যেমন ওর চেহারা দিকে একটু তাকান, দেখলে মনে হবে চেহারাটা একদম ফ্ল্যাট। এই ফ্ল্যাটনেসটা দূর করে আমার ওর চেহারায় 3D লুকটা ফেরত আনতে হবে, যাতে বোঝা যায় ওর নাকটা এরকম খাড়া, ওর এই জায়গার গালটা একটু উঁচা, বা এরপরে হচ্ছে কি আপনি আপনি নিজের চুজ মতো, না আমি চাচ্ছি না বেশি উঁচু দেখা যায়, একটু কমই দেখা যায়, আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী ভাবে করবেন। তো আমার মতে মূল উদ্দেশ্য হচ্ছে কন্ট্যুরিং এর আপনার চেহারার মধ্যে 3D লুকটা আনা। কারণ আমরা যখন অনেক কি বলে বেসটা ব্যবহার করেছি, হ্যাঁ। তখন আসলে সেই 3D লুকটা চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার একটা ছায়া পড়ছে, যখন আমার নাকটা এইদিকে ফোকাস করছে, আমার এই পাশে কিন্তু একটা ছায়া পড়ছে, যে কারণে আমরা কি করছি, পরে আমরা কন্ট্যুরিং করে এই ছায়াটা ফেরত আনতেছি। আচ্ছা, আমরা কি এখন কন্ট্যুরিং এ হ্যাঁ, চলে যেতে আমরা- পারি? হ্যাঁ, আমাদের হাতে হ্যাঁ। 2-1 মিনিটের মতো সময় আছে। জি, শুকিয়ে গেছে। তুমি একটু ফেসটা এদিকে আনো। কন্ট্যুরিংটা আমরা ঠিক কানের যে উপরের বরাবর গালের কন্ট্যুরিংটা আমরা এভাবে করব, এবং এটাকে খুব ভালোভাবে পাফ দিয়ে ব্লেন্ড করে নিতে দিব। হবে। কন্ট্যুরের জন্য আমি যে প্রোডাক্টটা নিয়েছি, এটার প্রাইস রেঞ্জ আপনার 150-200 থেকে নিয়ে এর বেশি। আমাদের হাতে সময় একদমই কম, আমাদের একদমই হাতে সময় নেই, যেহেতু আমরা যদি শিক্ষার্থীদেরকে এই কন্ট্যুরিং এর বিষয়গুলো খুব দ্রুত বুঝিয়ে দেই, কারণ আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। কন্ট্যুরিংটা তো ফেসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। নাকের কন্ট্যুরিংটা আমি জাস্ট বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে নাকের কন্ট্যুরিংটা আমরা চেষ্টা করবো অনেক জাস্ট শুধু এতটুকু দেয়, আপনারা দেওয়ার সময় এটাকে আইব্রোর নিচ পর্যন্ত একটু কভার করে দিবেন, কারণ এরপর থেকে হাইলাইট শুরু হয়ে যায় আই মেকআপে, তো এটা তখন খুব সুন্দর করে কভার হয়, আদারওয়াইজ এটা ফাঁকা ফাঁকা লাগে দেখতে। তো এই জন্য আমি জাস্ট এটাই একটু করে দিচ্ছি। আর আরেকটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে নাকের এই জায়গাটা কন্ট্রোল করলে নাকটা উঁচু দেখা যায়। আচ্ছা আচ্ছা। এবং এই জিনিসটা জাস্ট এই আমার কন্ট্রোলিং, এটাকে জাস্ট আমি একটু নিশ্চয়ই আমার মনে হয় শিক্ষার্থী যারা আজকে ছিলেন আমাদের সঙ্গে, একদম বেসিক যে নলেজটুকু ফাউন্ডেশন রিলেটেড সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। আর পুরো কোর্সে যেহেতু আপনি আমাদের সঙ্গে আছেন, আমরা মেকআপের খুঁটিনাটি বিষয়গুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নিতে পারবো। আজকের পর্বে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।